সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য ও জীবনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার সঞ্জয় বিশ্বাস। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জ। আজকের আলোচনার বিষয় শিশুদের হাম, কারণ, চিকিৎসা ও প্রতিকার। বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক, সিভিল সার্জন, গোপালগঞ্জ। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো শিশুদের হাম, কারণ, চিকিৎসা ও প্রতিকার বিষয়। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। স্যার, সারা বাংলাদেশে হাম এখন একটা বেশ আলোচিত বিষয়, এবং অনেক ক্ষেত্রে বলবো স্যার আতঙ্কেরও বিষয়, কারণ বিগত দিনে এরকম হাম নিয়ে এতটা যে যে পরিমাণ এখন আলোচনা বা মৃত্যু হচ্ছে, এটা আসলে বিগত দিনে বাংলাদেশ এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি। সো এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষের একটা আগ্রহ জায়গা রয়েছে যে এখন কী করা উচিত, কী করা উচিত না, এবং হামের টিকা কার্যক্রমও আবার ক্যাম্পেইন শুরু হয়েছে। সে বিষয়ে মানুষের নানা ধরনের জানার জায়গা বা আগ্রহ রয়েছে, বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলোতেও যদি জানতে চাই সেটা আমরা আলোচনা করব। স্যার, প্রথমেই যে বিষয়টা একটু নিয়ে জানতে চাই স্যার, হাম আসলে কোন ধরনের রোগ, এবং বর্তমান সময়ে কেন এর প্রকোপ এত বেশি বাংলাদেশে? আসলে হাম বা মিজেলস একটি ছোঁয়াচে ভাইরাস জড়িত রোগ, এবং এই হামের জন্য বাচ্চাদের অনেক সময় মারাত্মক সমস্যা হতে পারে এবং সেখান থেকে কিন্তু শিশু মৃত্যু হতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ইপিআইয়ের মাধ্যমে হামের যে ভ্যাকসিন সেটা কার্যক্রম চালু আছে। আমরা কিন্তু সকল শিশুকে ইপিআইয়ের মাধ্যমে 9 মাস বয়সে এমআর, হাম এবং রুবেলা একসাথে কিন্তু আমরা 9 মাস সম্পন্ন হওয়ার পরে এক ডোজ দেই, এবং 15 মাস সম্পন্ন হওয়ার পরে আমরা তাদেরকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেই। এবং এই কার্যক্রম কিন্তু সারা বাংলাদেশে এবং গোপালগঞ্জ চালু আছে। কখনোই কিন্তু কার্যক্রমে কখনো এমন অবস্থা হয় না গোপালগঞ্জে যে কোনো ভ্যাকসিনের শর্টেজ হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা ভ্যাকসিন কম হচ্ছে বা পাওয়া যাচ্ছে না, কিন্তু গোপালগঞ্জে কখনোই কিন্তু আমাদের মিজেলস বা কোনো ভ্যাকসিনের কখনোই স্বল্পতা হয়নি। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সারা বাংলাদেশেই কিন্তু ভ্যাকসিনের কভারেজের আওতায় আছে। তারপরেও বলবো যে কেন তাহলে এই যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিচ্ছি, তাহলে কেন আমাদের এই যে বাচ্চাদের এখন হার্ম হচ্ছে? তো এর একটা কারণ হচ্ছে, দেখা গেছে যখন আমরা বাচ্চাদেরকে ভ্যাকসিন দেই তখন দেখা গেছে কিছু বাচ্চা বাদ পড়ে, কোনো কারণে বাদ পড়ে, এবং কিছু বাচ্চা হয়তো বা ইমিউনিটি তৈরি হয় না। তো এই জন্য দেখা গেছে যে প্রতি 4-5 বছর পর পর একটা আউটব্রেক হয়। তো সেই হিসেবে 2018 সালেও কিন্তু এরকম একটা আউটব্রেক হয়েছিল, এবং 20 সালে কিন্তু আমরা সব বাচ্চাদেরকে ক্যাম্পেইনের মাধ্যমে ভ্যাকসিন দিয়েছি, এবং 2025 সালে এই ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক সেই ক্যাম্পেইন কিন্তু হয় নাই। না হওয়ার কারণেও সেটা একটা কারণ, সেই কারণে কিন্তু এই আউটব্রেকটা এখন আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ স্যার। তো স্যার, এটা নির্ধারিত সময় যদি ক্যাম্পেইন করা যায় তাহলে হয়তো এ ধরনের, এবং যেহেতু স্যার আপনি বললেন যে 2018 সালে, তার মানে আমাদের আগেও এরকম অভিজ্ঞতা আছে, অর্থাৎ উত্তরণের পথও নিশ্চয়ই সহজ হবে, যে সহজে উত্তরণ করা যাবে আমাদের টিকা কার্যক্রমের মাধ্যমে। আমাদের টিকা কার্যক্রম চলতেছে, এবং অন্যান্য জেলায় অনেক জায়গায় খুব বেশি পরিমাণে প্রকোপ দেখা যাচ্ছে হামের সাইন সিমটম নিয়ে বা হামের যে উপসর্গ নিয়ে। কিন্তু সেই তুলনায় গোপালগঞ্জ একটু কম ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জ অনেক জায়গায় কিন্তু আমরা হামের যে প্রাদুর্ভাব সেটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যদি বলি যে গোপালগঞ্জ শহরের যে 12 নম্বর ওয়ার্ডের নবীনবাগ, সেইখানে কিন্তু আমাদের হামের যে রুগী, মানে উপসর্গের রুগী খুব বেশি ছিল, এবং আমরা তাদের যে টেস্টগুলি করানোর জন্য ল্যাবে পাঠাইছিলাম, সেখান থেকে কিন্তু আমরা একটা আউটব্রেক পেয়েছি। মানে গোপালগঞ্জে কিন্তু সেখানে স্যাম্পল কিন্তু 4 জনের হাম পজিটিভ আসছে, এবং সেই হিসাবে মুকসুদপুরে 2টা ওয়ার্ড, কাশিয়ানির একটা ওয়ার্ড এবং কোটালীপুর একটা ওয়ার্ডেও কিন্তু আমরা হাম কনফার্ম ল্যাবরেটরি টেস্টে পজিটিভ পেয়েছি। জি, ধন্যবাদ স্যার। স্যার, সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু গোপালগঞ্জেও পাওয়া যাচ্ছে, বিশেষ করে নবীনবাগ এবং কাশিয়ানির কথা বললেন স্যার, সেক্ষেত্রে অভিভাবকদের আসলে কোন ধরনের স্যার এখন সচেতনতা অবলম্বন করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে? এবং আমরা যে বাচ্চাদের হাম পেয়েছি, কনফার্ম হাম, তাদের কিন্তু আমরা বেশিরভাগই মানে অধিকাংশকে কিন্তু আমরা দেখেছি যে তারা বেশিরভাগই এক ডোজও ভ্যাকসিন নেয় নেই। হামের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নেয় নেই, অথবা অনেকে এক ডোজ নিছে, 2 ডোজ সম্পন্ন করছে 9 মাসের পরে এবং 15 মাসের পরে। এরকম শিশুর সংখ্যা খুবই কম। এখন যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যারা অভিভাবক আছে তাদেরকে আতঙ্কিত হওয়া যাবে না, এবং কোনো কারণে সামান্য অসুস্থ হলেই বাচ্চাদেরকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তির জন্য যাব না। হাম হওয়ার পরে মূলত থাকবে হলো জ্বর। জ্বর থাকবে, এবং জ্বর আসার 4 দিন পরে দেখা গেছে যে
তার যে লাল দানা বা যেটা আমরা র্যাশ বলি সেই র্যাশ উঠতে পারে এবং এর সাথে চোখ লাল থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, ডায়রিয়া এবং নিউমোনিয়া হতে পারে। এই যে বাচ্চাগুলি আমাদের খুব অসুস্থ হয়ে পড়তেছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগই কিন্তু ভর্তি হচ্ছে নিউমোনিয়া নিয়ে। তো যাদেরকে টিকা নেওয়া নাই আগে থেকে এবং যারা খুব অসুস্থ হয়ে পড়তেছে তাদেরকে কিন্তু আমরা হাসপাতালে যাওয়ার জন্য বলতেছি। আর যদি যারা সুস্থ আছে কিন্তু যাদের র্যাশ আছে শরীরে, দানা দানা আসছে বা জ্বর আসছে, সেই বাচ্চাদের কিন্তু আমরা বলতেছি যে আপনার চিকিৎসকের শরণাপন্ন হন এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার দরকার নেই। এবং আমরা এখন যেটা হাসপাতালে দেখতেছি যে অনেক অভিভাবকই চাচ্ছে তার বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে, যে বাচ্চার তো বা জ্বর আসছে বা অন্য কোনো র্যাশ আছে বা যদি আমরা বলি যেটা আমরা স্ক্যাবিস বলি, খুজলি যদি সেটাও থাকে, তারা এখন চাচ্ছে যে সব বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে। এটা কোনোই দরকার নেই। যদি বাচ্চা খাওয়া দাওয়া করতে না পারে অথবা খুব শ্বাসকষ্ট হয় বা খুব ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে নিয়ে হাসপাতালের দিকে যাব। স্যার তাহলে অতিরিক্ত আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে যদি চিকিৎসক দেখে মনে করেন যে হ্যাঁ তাহলে ভর্তি দিবেন, মানে অন্য অন্য বিষয়গুলো নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার মনে হয় দরকার নেই। যদি চিকিৎসক মনে করে সেক্ষেত্রে নিশ্চয়ই ভর্তি দিবেন এবং সে অনুযায়ী চিকিৎসা দিবেন। স্যার আরেকটা বিষয় স্যার, গোপালগঞ্জে স্যার টিকা কার্যক্রম ক্যাম্পেইনের বিষয় স্যার যদি একটু বলতেন। আমি একটু আগে বলে নিই, যেমন আমাদের মুকসিদপুরে একটা বাচ্চা 7 মাস বয়স, তার কিন্তু হামের প্রথম ডোজ দেওয়ার সময় হয়নি, তার 9 মাস শেষ হয়নি। তো সেই বাচ্চার কিন্তু আমরা হাম পেয়েছি এবং তাকে পরীক্ষা করার পরে ল্যাবরেটরি কনফার্ম পাওয়া গেছে যে তার হাম পজিটিভ। তো সেই বাচ্চা কিন্তু হাসপাতালে ভর্তি ছিল না, সে কিন্তু বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং আমি নিজে দেখতে গেছি বাচ্চাটাকে, বাচ্চাটা কিন্তু সুস্থ হয়েছে, তার কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হয়নি। আর যদি ক্যাম্পেইন আসলে আর সরকার কোথাও করবে না, এখন যেটা আসলে হলো যে হামের বিশেষ টিকাদান কর্মসূচি, ক্যাম্পেইন বললে অনেকগুলি ব্যাপার জড়িত থাকে, সেভাবে করতেছে না। সেই ক্যাম্পেইনটা চলতেছে 6 মাস বয়স থেকে 59 মাস বা 5 বছর কম বয়সী বাচ্চাদের জন্য। তো সারা বাংলাদেশে 18টা জেলার 59টা জেলাতে 30টা উপজেলাতে কিন্তু আমরা এই টিকাটা দিতেছি এবং অন্যান্য যে উপজেলা বা জেলা আছে সেগুলি কিন্তু মে মাসের 3 তারিখ থেকে শুরু হবে এবং আমাদের গোপালগঞ্জ আমরা আশা করতেছি 3 তারিখ থেকে শুরু হবে। কিন্তু আমাদের যেই জায়গাগুলিতে আমরা বাচ্চাদেরকে কনফার্ম হামের আক্রান্ত পেয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু আমরা টিকার অতিরিক্ত কার্যক্রম শুরু করব এবং সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমরা সার্চিং শুরু করেছি, যে বাচ্চারা যেখানে বেশি আক্রান্ত পাওয়া গেছে, যে বাচ্চারা আগে 1 ডোজ ভ্যাকসিনও পায় না, 9 মাস থেকে 14 বছর বয়সী মানে 15 বছর নিচে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব যে কারা 1 ডোজ ভ্যাকসিন পায়নি বা 2 ডোজের থেকে 1 ডোজ পেয়েছে। সেই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু আমরা লিস্ট করে অল্প দিনের ভিতরে, লিস্টিং শুরু হয়ে গেছে, আমরা 4-5 দিনের ভিতরে তাদেরকে কিন্তু আমরা 1 ডোজ এমআরআই টিকা দিয়ে দেবো, হামের ভ্যাকসিন দিয়ে দিব। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। মানে এখন মূলত প্রায়োরিটি দেওয়া হচ্ছে যারা আগে দেখা গেছে মিস হয়ে গেছে। আমাদের যেখানে আমাদের বেশি বাচ্চা মানে আউটব্রেকিং পাচ্ছি, এটা যে বিশেষ টিকাদান কর্মসূচি সেটা হয়তো বা মে মাসে শুরু হবে, কিন্তু আমাদের এই কার্যক্রম কিন্তু সারা বছরই সবসময় চলে। যে চলমান। যখন কোথাও দেখা যাচ্ছে যে কোনো কারণে হাম বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমরা এই কার্যক্রমটা একটা এরিয়া ধরে তারপরে কিন্তু আমরা সেখানে বাচ্চাদেরকে যারা না পাইছে তাদের সবাইকে কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে দিই। সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আমাদের এই যে মুকসেদপুরে বা কোটালীপাড়া, কাশিয়ানী এবং যদি বলি পৌরসভার যে নবীনবাগ, সেখানে কিন্তু আমরা ভ্যাকসিনটা শুরু করব। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। স্যার এই দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সরকার থেকে ফ্রি ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্যার 100% কাভারেজ হয় না। দেখা যায় যে বিষয়টা ফ্রি এবং খুব সহজেই হয়তো হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এরপরও স্যার কিছু অপপ্রচার হয়তো থাকে বা অন্য কোনো কারণও থাকতে পারে। স্যার সেই বিষয়গুলো স্যার যদি একটু অ্যাড্রেস করেন যে আসলে কোন কারণে দেখা যায় যে এই যে বাচ্চাগুলো হয়তো মিস হয়ে গেছে এবং বললেন যে যারা আক্রান্ত হয়েছে দেখা যায় যে হয়তো প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ কিছুই নেয়নি, এদের মধ্যে সংক্রমণের হারটা বেশি, সে বিষয়ে স্যার যদি একটু বলেন। আমরা যে বাচ্চাদেরকে ল্যাবরেটরি কনফার্ম পজিটিভ পেয়েছি গোপালগঞ্জে, তাদের বেশিরভাগই 1 ডোজ ভ্যাকসিনও নেয়নি, তাদের অনেকেরই বয়স 2 বছর বা 3 বছর পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে মূল যে ব্যাপারটা আমরা দেখলাম যে এখানে মানে অভিভাবকদের একটা অনীহা ছিল এবং কোভিড-19 পরে অনেক অভিভাবকই তাদের বাচ্চাদেরকে আর টিকা নিতে আগ্রহী হয়নি, টিকা নেয়নি এবং অনেক মানুষ দেখা গেছে যে তারা জায়গা পরিবর্তন করছে। এটা একটা কারণ। আর কিছু বাচ্চা আমাদের সবসময় বাদ পড়ে। এই বাদ পড়া বাচ্চাদেরকে কিন্তু আমরা আসলে 5 বছর পর পর একটা ক্যাম্পেইন করে ভ্যাকসিন দিয়ে দিই। তো সেই হিসেবে আসলে আমাদের বাচ্চারা আহ, বাদ পড়ে গেছে এই ভ্যাকসিনগুলি না দেওয়ার কারণে। কিন্তু এটা যেমন 2018 সালে কিন্তু আমাদের একটা আউটব্রেক হয়েছিল, কিন্তু ওইটা কিন্তু কিন্তু আমরা এত পরিমাণে যেহেতু আক্রান্ত হয় না, আমাদেরকে ওইভাবে তো জাতীয়ভাবে প্রচার পায় নাই, কিন্তু আমরা কিন্তু আমাদের কার্যক্রম ঠিকই চালাইছি এবং সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারছি। ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন কল যদি একটু নিন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ, না বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম হচ্ছে আজিজুল ইসলাম।
জি, জি, স্যার আইজুল আমার ইসলাম। একটা প্রশ্ন ছিল যে যদি কোনো বাচ্চার হামের টিকা অলরেডি দেওয়া থাকে তার কি আবার এই মুহূর্তে হামের টিকা দেওয়ার প্রয়োজন আছে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর আসবে, স্যার। যদি কোনো বাচ্চার ভ্যাকসিন নেওয়া থাকে আর যদি সেখানে যদি বিশেষ টিকাদান কর্মসূচি আমি যে বললাম যে 30টি উপজেলায় চলতেছে সেখানে যদি ক্যাম্পেইন হয় তাহলে সে বাচ্চা আগে যদি 2 ডোজ ভ্যাকসিন পেয়েও থাকে সে 1 ডোজ ভ্যাকসিন সবাই নেবে। আর একটা ব্যাপার হচ্ছে যদি কোনো বাচ্চা দেখা গেলো যে তার বয়স 10 মাস হয়নি বা 9 মাস হওয়ার পর সে 1 ডোজ ভ্যাকসিন পেয়েছে, তাহলে সে এই যে ক্যাম্পে যে বিশেষ টিকাদান কর্মসূচি বা আমরা যে টিকা দিব সেইটা টিকাটা নেওয়া ঠিক হবে না, উচিত হবে না, কারণ এই ভ্যাকসিনের মাঝখানে স্যার, আমরা 28 দিন আরেকটা গ্যাপ থাকতে হবে। আমরা আরেকটা ফোন কল নিয়ে আমরা ওই একই প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আপনি নাম বলে প্রশ্নটি করুন। আহ, এই মানে এফএমডিও একটু ডিস্টার্ব দিচ্ছে বুঝছেন, মানে মানে অতিরিক্ত শব্দ আছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, এটা কি এফএম এ শব্দ করছে নাকি এই টেলিফোন করার সময় এই সময় শব্দটা হচ্ছে? না ওই মানে এফএম এর শব্দ করছে, গান বাজনা হলে কি অতিরিক্ত ডিস্টার্ব আছে, মানে শোনা যাচ্ছে না কিছু বুঝছেন। আচ্ছা, এমনি সময় মানে আমরা যখন কথা বলছি তখন কি অসুবিধা হচ্ছে এটাতে? না তখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে, কিন্তু ওই এফএমডিও চালু করার সময় আর কি আহ, ওই গান মান চালু হলে গিয়ার গিয়ার শব্দ হয়। আচ্ছা, সেটা ওই প্রোগ্রামে একটু বলবেন। আমাদের এই প্রোগ্রামটা ক্লিয়ার আপনি যদি শুনতে পান তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই প্রোগ্রামটা তো ক্লিয়ার শুনছেন? জি মানে আমাদের আজকের অনুষ্ঠানটা তো শুনতে কোনো অসুবিধা হচ্ছে না আপনার? মানে আজকে এটাই শুনছি, মানে যে প্রথম ধরে গান দিল আর কি, সেই ওই যে এই গান ধরেই শুনতে পারলাম না বুঝছেন। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ জি আপনার। কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেবে। আসসালামু স্যার, আলাইকুম। আপনি যে প্রশ্নটা। সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা দেখা গেলো যে তার 10 মাস বা 15 মাস কমপ্লিট হওয়ার পরে সে হামের ভ্যাকসিন পেয়েছে, সেক্ষেত্রে মাঝখানে আমরা 28 দিন একটা গ্যাপ লাগবে, এর মধ্যে আমরা ভ্যাকসিন দিব না। যদি কোনো বাচ্চা দেখা গেছে যে আজকে ভ্যাকসিন পেয়েছে এবং তার ওইখানে ক্যাম্পেইন বা যদি বিশেষ টিকাদান বলি আমরা যে চলতেছে 5-7 দিন 10 দিন পরে, সেক্ষেত্রে সে বাচ্চা ভ্যাকসিন নিবে না। 28 দিন বাদ শেষ হওয়ার পরে তারপরে সে ভ্যাকসিনটা নিবে। আর আমরা গোপালগঞ্জে যেটা এখন এই মুহূর্তে আমরা বিভিন্ন এলাকায় দিব, সব জায়গায় দিব না, যেখানে আমরা একটা আউটব্রেক দেখতেছি সেইখানে যে বাচ্চারা 9 মাস থেকে 15-14 বছর মানে 15 বছর নিচে যে বাচ্চারা আছে তাদের যাদের 1 ডোজ নেয়নি বা 1 ডোজ বাদ পড়ছে তাদেরকে আমরা 1 ডোজ করে দিয়ে দেবো। জি, ধন্যবাদ স্যার। সে বিষয়ে একটা লিস্টিং হচ্ছে, লিস্ট ধরে ধরে ওদের যে কাছে। আমরা লিস্ট তৈরি করার কাজ শুরু হয়ে যাচ্ছে এবং এটা আমরা 3-4 দিন শেষ করে আমরা ভ্যাকসিনটা শুরু করবো। জি, ধন্যবাদ স্যার। স্যার, আর এই ক্ষেত্রে তো যেহেতু লিস্ট করে করে যাওয়া হচ্ছে, তার মানে তো আলাদাভাবে ওদের কি কোনো নিবন্ধন তো নিশ্চয়ই দরকার হচ্ছে না, বা সরকারি ভ্যাকসিন যেহেতু নিশ্চয়ই ফ্রি পাবে স্যার, অথবা হ্যাঁ, কোনভাবে দেওয়া হবে হ্যাঁ, স্যার? ভ্যাকসিন একদম ফ্রি পাবে। আর যেটা ব্যাপার হচ্ছে যে আজকেও আমার অফিসে প্রশিক্ষণ আছে। কিভাবে আমরা বাদ পড়া লোকজনকে খুঁজে বের করব, তাদেরকে আজকে প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণ অনেক আগেই মুক্তপুরে শেষ হয়ে গেছে। সেখানে অলরেডি সার্চিং চলতেছে এবং কালকে থেকে হয়তো বা নবীনবাগে আমরা শুরু করব এবং লিস্ট করা হয়ে গেলে আমরা তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিব। ধন্যবাদ স্যার। স্যার, আর টিকা, যে কোনো টিকা, শুধু হাম না, যে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রেই স্যার অনেক ক্ষেত্রে অভিভাবক নিতে চায় না, নিরাপত্তার একটা ইস্যু চিন্তা করে যে এই টিকা দিলে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা বা কিছু, এবং সেক্ষেত্রে বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থা হতে শুরু করে অন্য অন্য যে স্বাস্থ্য রিলেটেড সংস্থা আছে স্যার, এদের কোনো অবজারভেশন আছে কিনা বা টিকা নিরাপত্তা বিষয়ে স্যার যদি একটু ক্লিয়ার করতেন। আসলে অনেক ধরনের কথা আমাদের দেশে ছড়ানো হয়, সেই থেকে এই পরিসংখ্যানগুলো তৈরি হয়। যেমন কোভিড-19 পরে দেখা গেছে যে অনেকেই টিকা নেওয়ার জন্য অনুৎসাহিত হয়েছে এবং বাচ্চাদেরকে, এবং আমাদের দেশে আপনারা জানেন যে জরায়ু ক্যান্সার হচ্ছে মহিলাদের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ। সেক্ষেত্রে এই ভ্যাকসিন বাইরে থেকে অনেক দাম, সরকারিভাবে অনেক দিন চিন্তা ভাবনা করার পর দেখা গেছে যে আমাদের যারা মেয়ে আছে তাদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া উচিত। তো সেই টিকাটা যখন আমরা স্কুলে চালু করছি অনেক জায়গা থেকে অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে যে এই ভ্যাকসিন দেওয়া ঠিক হবে না, এটাতে অনেক ধরনের সমস্যা হবে, কিন্তু এর জন্য কিন্তু মানুষ ভ্যাকসিন দিতে যায় নাই বা অনেক গার্জিয়ানের আগ্রহটা কম। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এই যে হামের যে ভ্যাকসিন আছে এটাতে সেই আগ্রহ ঘাটতিটা কম থাকবে, তারা সবাই ভ্যাকসিনটা নিবে, কারণ হাম খুব ছোঁয়াচে একটি রোগ, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। যেখানে কোভিড এক জায়গায় 6 জন পর্যন্ত মানুষ ছড়াতে পারে, সেখানে কিন্তু এই যে হাম যে মিজেলস এটা কিন্তু 12 থেকে 18 জনকে ছড়াতে পারে। অতএব এটার ভ্যাকসিনটা সবাই নিয়ে নেবে এবং যথাযথভাবে যে হাইজিন সেটা আমরা মেনটেন করব। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা আরেকটা ফোন কল স্যার হ্যালো আমরা যদি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে বলছি, আমার নাম বিকাশ ঘোষ। আমি বলতেছি যে এই টিকা দানের তারিখটা এইটা কতদিন অবধি চলবে জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। কর্মসূচিটা?
বিকাশ ঘোষ যুক্ত হয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ। যে যে উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে সেখানে ঘোষণা দিয়ে বলা হচ্ছে এবং 2 সপ্তাহ মতো হবে এবং এটা আহ, ঘোষণা দিয়ে সেই এলাকা অনুযায়ী দেওয়া হবে। আর আমাদের যে জায়গাতে শুরু হয়নি সেই জায়গাগুলোতে আমরা ঘোষণা অনুযায়ী জানি যে মে মাসের 3 তারিখ থেকে শুরু হবে। জি ধন্যবাদ স্যার। তার মানে সারা যেখানে বাংলাদেশ সব জায়গায় হ্যাঁ সব জায়গায় আর শুরু হলে মোটামুটি 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে দুই সময় পাবো, সপ্তাহ আমরা এর মধ্যে সবাইকে ভ্যাকসিন দিয়ে ফেলবো। জি স্যার। আর স্যার এই ক্ষেত্রে স্যার কার্যকারিতা বিষয় স্যার যদি একটু বলেন, মানে 2 ডোজ নেওয়ার পরেও কি মানে হার্ম হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন যেহেতু আমরা অ্যান্টিবডি টাইটারটা করতে পারি না, তো সেক্ষেত্রে 2 ডোজ নেওয়ার পর আমার সম্ভাবনা থাকে, সম্ভাবনা কম থাকে, কিন্তু তারপরেও তো সবার যে অ্যান্টিবডি গ্রো করবে বা ভ্যাকসিন ঠিকমতো কাজ করতেছে একেবারে শতভাগ সবার ক্ষেত্রে দেখবেন যে ওষুধ একইভাবে কাজ করে না, সেটাও তো ঠিক বলা যাবে না। সেক্ষেত্রে আমাদের যদি 2 ডোজ নেওয়াও থাকে, যখন আমরা বিশেষ টিকাদান কর্মসূচি পালন করব তখন অবশ্যই যে শিশু প্রাপ্য তাকে 1 ডোজ এমআর ভ্যাকসিন বা হামের ভ্যাকসিন দিতে হবে। জি ধন্যবাদ স্যার। আর পার্শ্ব প্রতিক্রিয়ার স্যার কোনো ধরনের সুযোগ আছে কিনা, যে কোনো ধরনের মারাত্মক ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ আছে কিনা স্যার? আসলে হামের যে ভ্যাকসিন, তাতে পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং বেশিরভাগ ভ্যাকসিনে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও পার্শ্ব প্রতিক্রিয়া হলে যে ধরনের ব্যবস্থাগুলি নেওয়া দরকার সেগুলি সব নিয়েই কিন্তু আমরা এই টিকা কার্যক্রম চালু করব। আশা করি যে কোথাও কোনো ধরনের সমস্যা হবে না এবং গোপালগঞ্জে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমরা যেভাবে যখন ভ্যাকসিন দিব আপনারা সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। শুধুমাত্র যদি আপনার বাচ্চাকে ভ্যাকসিন দেন কিন্তু আপনার পাশের বাচ্চা যদি ভ্যাকসিন না দেয়, তাহলে কিন্তু আমাদের যে হার্ড ইমিউনিটি না হয়, সেক্ষেত্রে কিন্তু কেউ রক্ষা পাবো না আমরা, কারণ হার্ম খুব ছোঁয়াচে এবং একজন থেকে আরেকজন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই জন্য যাদের টিকা প্রাপ্য তাদের সবাইকে কিন্তু এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। জি ধন্যবাদ স্যার। হার্ড ইমিউনিটির কথা যেমন বলছিলেন, মানে হামের ক্ষেত্রে স্যার মোটামুটি কত পার্সেন্ট হলে যে একটা কমিউনিটিকে সুরক্ষা দিতে পারে, যে এত পার্সেন্ট কভারেজ হলে অন্য বাচ্চাকে হয়তো আক্রান্ত করবে না? আমরা সব বাচ্চাকেই ভ্যাকসিন দিব এবং চাই সব বাচ্চা ভ্যাকসিন পাক। যখন 85% বা 85% যখন একটা কমিউনিটিতে মানুষ ভ্যাকসিন পেয়ে যায়, বাচ্চারা ভ্যাকসিন পেয়ে যায়, তখন আমরা বলতে পারি যে এখানে একটা হার্ড ইমিউনিটি হয়েছে এবং তখন দেখা যায় যে ওইখানে আর আমরা হামের রোগী পাবো না। যেমন আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন পোলিও মুক্ত। এটাও কিন্তু এই যে হার্ড ইমিউনিটির মাধ্যমেই কিন্তু এই যে পোলিও মুক্ত করা হয়েছে এবং আমাদের দেশে কিন্তু এখন পোলিও আর নাই। জি ধন্যবাদ স্যার। আর স্যার যদি আক্রান্ত হয় স্যার, খাবার দাবারের বিষয়ে স্যার যদি কিছু পরামর্শ দেন যে কোন ধরনের খাবার দাবার খাবে? আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যারা ছোট শিশু যারা মায়ের দুধ খায় তারা শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করবে। অন্যান্য খাবার দাবারের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো নিষেধ নেই। তারা সবসময় যে খাবারগুলি খায় ওগুলি খাবে এবং আমরা কখনোই যে তাদের একদম প্রোটিন খাওয়া বন্ধ করে দেবো যে তারা মাছ মাংস কিছু খাবে না, বা শুধু আমাদের দেশের প্রচলন আছে শুধুমাত্র ডাল ভাত বা ভর্তা ভাজি দিয়ে ভাত খাওয়া না, এটাও ঠিক না। তবে আমরা খুব তৈলাক্ত খাবার খাবো না এবং যেগুলোতে একটু অ্যালার্জির সমস্যা আছে ওই খাবারগুলো একটু অ্যাভয়েড করবো। এছাড়া আর কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। প্রচুর পানি পান করব, ফল খাবো, তাজা ফল খাবো। জি ধন্যবাদ স্যার। আর স্যার যদি একান্ত আক্রান্ত হয়, হাসপাতালে গেল ভর্তি, বর্তমান সময়ে বোধহয় আমাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ এখানেও একটা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেক্ষেত্রে স্যার আসলে চিকিৎসা পদ্ধতি মোটামুটি স্যার কেমন, বা পরীক্ষার জন্য স্যার যেমন বলেন যে কনফার্মেটরি টেস্ট করার জন্য, মানে আমাদের টোটাল চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে স্যার, একটু যদি ধারণা দেন? আসলে হাম তো ভাইরাস জনিত, এর তো ওইভাবে নির্দিষ্ট চিকিৎসা নেই। তারপরেও যে যে ধরনের উপসর্গ দেখা দিবে সেই ধরনের চিকিৎসা নিব। আর হাম কনফার্ম এটা করার দরকার নেই। আমরা শুধুমাত্র হাম কেন ছড়িয়ে পড়তেছে, কেন শিশুরা আক্রান্ত হচ্ছে, এই সার্ভিলেন্সের জন্য কিন্তু আমরা ল্যাব কনফার্ম টেস্টটা করতেছি। ডাক্তার সাহেব দেখে যখন মনে করবেন যে এটা হাম, সেই অনুযায়ী চিকিৎসা দিবেন। এই জন্য কিন্তু তার তার যে ক্লিনিক্যাল যে যে দেখে শুনে ধারণা করবেন যে এটা হাম, যে যে ইসের ভিত্তিতে আমরা বলি যে হাম, সেগুলি কনফার্ম পাইলেই তারা হামের চিকিৎসা শুরু করবেন। এবং এক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষা খুব জরুরি না। এবং যে বাচ্চাগুলি বললাম যে হয়তো বা অনেক ডায়রিয়া হয়েছে বা খুব শ্বাসকষ্ট হচ্ছে, খুব অসুস্থ বাচ্চা যারা, তাদেরকেই কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করবো এবং চিকিৎসা দিব। জি ধন্যবাদ স্যার। স্যার আরেকটা বিষয় হলো, এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যারা, এদের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা বা কোনো প্রিকশনের বিষয় আছে কিনা, বা টিকা কার্যক্রম তো যেহেতু স্যার 5 বছর পর্যন্ত চলতেছে, যারা প্রাপ্তবয়স্ক বা মিস হয়ে গেছে এদের বিষয়ে স্যার কোনো নির্দেশনা বা পরিকল্পনা আছে কিনা? আসলে হাম কিন্তু কোনো বয়স নেই, যে কোনো বয়সে
হাম হতে পারে, সেটা ছোটো বাচ্চা হতে পারে, খুব বয়স্ক যে আমাদের যারা সিনিয়র সিটিজেন তাদেরও কিন্তু হাম হতে পারে। তো সেক্ষেত্রে যেটা বললাম যে হাম খুব ছোঁয়াচে এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সেক্ষেত্রে আমাদেরকে একটু আমাদের যে পার্সোনাল হাইজিন সেটা মেনটেন করতে হবে এবং আমরা যখন দেখবো যে কোথাও হামের প্রাদুর্ভাব হয়েছে, যখন কারোর সাথে দেখা করতে যাব তখন অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করবো এবং আমাদের ছোট বাচ্চা এবং যাদের বয়স খুব বেশি এক্সট্রিম এজ তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি খেয়াল রাখবো এবং যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত শয্যাশায়ী আছেন তাদের প্রতি আমরা একটু আলাদা নজর রাখবো। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে তারা হাম থেকে মুক্ত থাকতে পারবে। যদি একটু আইসোলেশন ব্যবস্থা করতে পারি যে যাকে আমরা হাম সন্দেহ করব সে একটু আইসোলেটেড থাকবে। যদি একটা বাচ্চা আক্রান্ত হয় তাহলে অন্য যে বাচ্চাগুলি আছে তাদের থেকে আমরা এই বাচ্চাকে একটু আলাদা রাখবো, তাহলে হামটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ওই বাচ্চা দেখা যাবে যদি তার ইমিউনিটি ভালো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে তার সিরিয়াস যে কমপ্লিকেশন বা সমস্যাগুলো এগুলো কিন্তু তৈরি হচ্ছে না। ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন কল একটু নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালাম, জি কে বলছেন প্লিজ নাম বলে প্রশ্নটি করুন। আমি রাজাপুর থানা, জেলা ঝালকাঠি, বড় ইউনিয়ন থেকে নামুল হক বলছিলাম। জি এনামুল হক, ঝালকাঠি থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আমার প্রশ্ন হলো স্যারের কাছে যে আচ্ছা, হাম কি কোনো আপনার প্রাপ্তবয়স্কদেরও হইতে পারে? আর ওইটা আমরা কিভাবে বুঝবো যে এটা হাম রোগী? আর হ্যাঁ, এটা কি মনে করেন কোনো সর্দি কাশি বা এমনি হাসি কাশির মাধ্যমে কি ছড়ায় কিনা? জি ধন্যবাদ, জি ধন্যবাদ। হাম খুব আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে কিন্তু বলছি যে হাম খুব ছোঁয়াচে একটি রোগ। ছোঁয়াচে মানেই হচ্ছে যে এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, যেখানে কোভিড ছড়াইতে পারে 6 জন পর্যন্ত বা 12 জন পর্যন্ত, কিন্তু সেখানে হাম কিন্তু একজন থেকে আরেকজনে 12 থেকে 18 জনকে ছড়াইতে পারে এবং খুব ছোঁয়াচে। এটা ভাইরাসজনিত রোগ, সেক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের যেটা আমরা বলি আইসোলেশন, সেই আইসোলেশনটা মেনটেন করতে হবে এবং হামের ক্ষেত্রে বলা হয়েছে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সে কিন্তু হাম হতে পারে। এবং হলে আমরা কীভাবে বুঝবো হাম হলে, অনেকগুলি আছে, কিন্তু আমরা যদি বলি যে জ্বর আসবে, হ্যাঁ, এবং তার 4 দিন পরে দেখা গেছে যে শরীরে দানা দানা যে দানা ওঠা বা র্যাশ যেটাকে বলি সেটা পাওয়া যাবে, নাক দিয়ে পানি পড়বে, তার হাঁচি কাশি থাকতে পারে, হ্যাঁ, চোখ লাল হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে তার তীব্র শ্বাসকষ্ট থাকতে পারে। তো যদি আমরা দেখি যে তার জ্বর আছে, জ্বরের চিকিৎসা নিব এবং যদি দেখি যে তার দানা দানা বা র্যাশ যদি ওঠে তাহলে আমরা সেই অনুযায়ী চিকিৎসা নিব এবং আইসোলেশনে থাকবো। এবং যদি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আবার অল্প সময়ের ভিতরেই রোগী সুস্থ হয়ে যায়, কিন্তু এই যে রোগী আক্রান্ত হওয়া থেকে এক সময় পর্যন্ত কিন্তু সে ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকে, এই সময়টা কিন্তু আমরা আইসোলেশনে থাকবো। জি ধন্যবাদ স্যার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলছি শিশুদের হাম, কারণ, চিকিৎসা ও প্রতিকার বিষয় অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এখনই ডায়াল করুন 0174827257 নম্বরে। এই নম্বরে ডায়াল করে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে হাম বিষয়ক যে কোনো তথ্য যদি জানার থাকে সেটা নিশ্চয়ই জানতে পারবেন। স্যার এই পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে স্যার দেখে যেহেতু এটা বর্তমান সময়ে যে বিশেষ কার্যক্রম চলছে 30টা উপজেলায়, তো দেখা যায় যে হঠাৎ করে যেহেতু এটার আয়োজন করতে হয়েছে এবং একটা আউটব্রেকের মতো এই জন্য সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই টিকার হঠাৎ করে যে টিকাগুলো আনা হলো এর কার্যকারিতা বা হঠাৎ করে এত দ্রুত সময়ে টিকা আসলো, এই বিষয়ে স্যার যাতে কারো কোনো সন্দেহ না থাকে সে বিষয়ে স্যার যদি একটু বলেন। তার আগে স্যার আমরা একটা ফোন কল নিয়ে তারপরে আমরা এই প্রশ্নে আসবো স্যার। হ্যালো, জি কে বলছেন হ্যালো, প্লিজ? আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা থেকে ফোন করেছিলাম, জি জি। সে আশুলিয়া, ঢাকা থেকে। জি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনাকে শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে হামের টিকাটা কি 10 বছর এর বেশি, যারা 11 বছর বা 12 বছর এই বয়সে কি টিকাটা দেওয়া যাবে? আমি শুনেছিলাম যে 10 বছর পর্যন্ত দেওয়া যাবে। জি ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সিদ্ধান্ত ছিল যে আমরা বাচ্চাদেরকে দিব। আমরা যেমন দেখেন, আমরা বাচ্চাদের যখন ভ্যাকসিন দিই তখন কিন্তু আমরা 9 মাস সম্পূর্ণ হওয়ার পর 1 ডোজ দেই এবং 15 মাস সম্পূর্ণ হওয়ার পর 2য় ডোজ দেই। কারণ বাচ্চার জন্মের পরে দেখা গেছে যে গবেষণায় দেখা গেছে যে 9 মাস পর্যন্ত মায়ের যে জঠর থেকে যে আসে সেখানে কিন্তু মায়ের তার এই কভারেজটা থাকে 9 মাস পর্যন্ত। তারপরে কিন্তু আমরা 9 মাস পরে কিন্তু ভ্যাকসিনটা দেই। কিন্তু এখন দেখা গেছে যে আমাদের অনেক বাচ্চাই দেখা গেছে যে 6 মাস 7 মাসে আক্রান্ত হচ্ছে। এই জন্য কিন্তু এই বয়সটা 6 মাস নির্ধারণ করা হয়েছে এবং শুরুতে সিদ্ধান্ত ছিল যে 10 বছর পর্যন্ত আমরা দিব। পরে সিদ্ধান্ত হয়েছে যে আক্রান্ত বাচ্চাদের সংখ্যাটা অনেক বেশি এবং সেই সংখ্যাটা বেশিরভাগই হচ্ছে 6 মাস থেকে 5 বছরের ভিতরে এবং এই জন্য আমরা
যেটাকে বলতেছি যে 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে বাচ্চা আছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিব। এবং ভ্যাকসিন ইচ্ছা করলে আপনার বাইরেও কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু আপনার যারা প্রাপ্তবয়স্ক তারাও কিন্তু নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে বিশেষ হাম কর্মসূচি, টিকাদান কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা 6 মাস থেকে 59 মাস বয়সী যে বাচ্চা আছে, শিশু, তাদেরকে আমরা তাদের দেওয়া হবে। ভ্যাকসিনটা দিব। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটা ফোন করে নিই। আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নটা উপরে হ্যালো, জি, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমার বাচ্চার আপনার এমনি যে টিকা দেওয়ার সময় ওটা ধরেন 7 দিনের মধ্যে আছে। তো ওই একই দিনে কি ওই টিকা আর হামের ভ্যাকসিন কি দেওয়া যাবে? জি, ধন্যবাদ কোন আপনার। ভ্যাকসিন? হামের রেগুলার টিকা ওনার 7 দিনের মধ্যেই দেওয়ার। আচ্ছা, আপনাকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যে 9 মাসে আমরা ভ্যাকসিন দিই, অনেক বাচ্চা হয়তো যখন আমাদের ক্যাম্পেইন চলবে, মানে টিকাদান চলবে, বা আমরা যখন স্পেশাল টিকা দিব, তখন দেখা যাবে যে অনেক বাচ্চা হয়তো 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে ভ্যাকসিনটা পেয়েছে। সেক্ষেত্রে সেই বাচ্চা ভ্যাকসিনটা নিবে না, কারণ 2টা ডোজের মাঝখানে অন্ততপক্ষে 28 দিন একটা মানে সময় থাকা জরুরি। এর আগে ভ্যাকসিন, যেহেতু এটা লাইভ ভ্যাকসিন, এটা ওইভাবে কাজ করতে পারে না, অ্যাক্টিভ হতে পারে না, ইনভ্যালিড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ওই বাচ্চাকে ভ্যাকসিন দিব না। সেটা আমরা যখন কর্মীরা ভ্যাকসিন দিতে যাবে, যেখানে আমরা আয়োজন করব, তাদেরকে বলতে হবে যে আমার বাচ্চা 10 দিন আগে বা 5 দিন আগে ভ্যাকসিন পেয়েছে। সে আবার তার যে রুটিন যে সময়টা, সেই সময়টা পাবে। আবার যে বাচ্চা দেখা গেছে যে 2 মাস আগে, 3 মাস আগে তার বয়স, বা 3 বছর 4 বছর হয়ে গেছে, ভ্যাকসিনের কোর্স অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে, সে কিন্তু যখন আমাদের এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে, সে ভ্যাকসিন নিবে। আর গোপালগঞ্জে আমরা যখন ভ্যাকসিন দিব, আপাতত যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, এটা কিন্তু আমরা বিশেষ টিকাদানটা শুরু করতেছি না। এটা হচ্ছে যে আমাদের যেহেতু বাচ্চা বেশি পাওয়া গেছে, আমরা আউটব্রেকের যে একটা সিস্টেম, সেই অনুযায়ী দিব। যেখানে যারা বাদ পড়বে 14 বছর পর্যন্ত, সেই বাচ্চাদের কিন্তু আমরা ভ্যাকসিন দিব। জি, ধন্যবাদ স্যার। তার মানে স্যার, ওনার ক্ষেত্রে ওনার বাচ্চার যে 7 দিনের মধ্যে যেহেতু রেগুলার ডোজ, তাহলে রেগুলার ডোজটা নিলেই হচ্ছে, আলাদা করে আর নিতে হচ্ছে না। না, আবার যদি বাচ্চা হয়তো বা 3 দিন, 5, 10 দিন, 15 দিন পরে রেগুলার ডোজ নেওয়ার সুযোগ আছে, 5 দিন পরে, সেও ভ্যাকসিনটা নিবে না, কারণ ওই রেগুলার জায়গা থেকে সে নিয়ে নিবে। জি, জি, ধন্যবাদ স্যার। আর যেটা বলতেছিলেন যে জি স্যার, জি। টিকার যে কোনো সন্দেহ কোনো ইয়ে আছে কিনা, জি সেটা স্যার। হলো যে আমাদের কিন্তু যেমন গোপালগঞ্জে আমরা যে শুরু করেছি, আমরা কিন্তু এখনো ভ্যাকসিন পাইনি, কিন্তু আমাদের কাছে কিন্তু টিকা রয়ে গেছে। একদম আমাদের যে কোল্ড চেইন মেনটেন করে আমাদের কিন্তু স্টোরে টিকা আছে, আমরা এইগুলো থেকে আপাতত শুরু করব। আর ওই যে আমাদের যে বিশেষ টিকাদান হবে, যেটা মে মাসে, ওইটার জন্য কিন্তু আমাদের ভ্যাকসিন আসবে। এই ভ্যাকসিনগুলি আমরা বিভিন্নভাবে বিদেশ থেকে পাই, তার মধ্যে গ্যাভি একটা অ্যালায়েন্স আছে, তাদের মাধ্যমেও পাই, এবং WHO এর মাধ্যমেও পাই। তো এখন লাকিলি আপনারা শুনছেন যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে গ্যাভির যে টিকাটা, সেটা আমাদের হাতে আছে, ওইটা দিয়ে আমরা ভ্যাকসিনটা শুরু করবো। এবং WHO যখন ভ্যাকসিন আসবে, তখন আমরা গ্যাভির সাথে যে সমন্বয় করে টিকাগুলো দেবো। তো এই টিকা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, একদম সব কিছু নিয়মকানুন মেনে কোল্ড চেন পূরণ করি, টিকাগুলি আসবে, এবং ওইভাবেই কিন্তু আমরা আমাদের শিশুদেরকে দিয়ে দিব। জি স্যার, মানে এত দ্রুত আসার বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। এই মানে ভ্যাকসিন ছিল, এখান থেকে আমরা জি দিচ্ছি। স্যার, কোয়ালিটি মেনটেন করে এটা দেওয়া হচ্ছে, অতএব এটার বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশ নেই। স্যার, আরেকটা বিষয়, বেশ পরিমাণ ফেসবুকে দেখা যায় যে ভ্যাকসিনের বিপক্ষে কিছু কথাবার্তা আসে। স্যার, সে বিষয়টাতে আসবো, এবং স্যার সেটা কীভাবে প্রতিহত করা যায় সে বিষয়টা আরেকটু, তার আগে একটা ফোন কল আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, জি, আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। সর্বোচ্চ কোন টিকা নিয়ে যাবেন? স্যার, আমরা যে আলোচনা ছিলাম যে স্যার, ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং কুসংস্কার বিষয়, স্যার যদি একটু বলেন। আপনারা দেখেন, আজকে আমরা কিন্তু অনেক জায়গা থেকে আমাদের যে ইপিআই যে কার্যক্রমটা, এটার জন্য কিন্তু সারা বিশ্বে আমরা প্রশংসিত। তো বিশেষ করে কোভিডের সময় একটা গ্যাপ তৈরি হয়েছে, এই ইসে থেকে কিন্তু অনেক সময় মানুষই কোভিডের ভ্যাকসিন নেওয়ার পরে বলছে আর ভ্যাকসিন নিব না। কিন্তু এই ভ্যাকসিনগুলি কিন্তু অনেকগুলি ট্রায়ালের মাধ্যমে আসছে, এবং আসার কারণে আমাদের কিন্তু ভ্যাকসিনগুলি চলার কারণে আমাদের বাচ্চারা কিন্তু সুস্থ ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিবেন না, হ্যাঁ, অন্য বাচ্চা দ্বারা কিন্তু সেক্ষেত্রে আপনার বাচ্চাদের দ্বারা আক্রান্ত হবে, যেহেতু ছোঁয়াচে রোগ। তো একটা কমিউনিটিতে বা এক সমাজে থাকতে হলে এই ভ্যাকসিন কিন্তু সবাইকেই দিতে হবে, এটা দেওয়া বাধ্যতামূলক। একই কমিউনিটির থেকে অনেক রোগ আছে যেগুলির জন্য আপনি আক্রান্ত হবেন, আপনি ভুক্তভোগী হবেন, সরকার হয়তো এই জন্য আপনার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে, কিন্তু অন্য মানুষ আক্রান্ত হবে না, সেটা আলাদা কথা। কিন্তু এই ভ্যাকসিন যদি আপনি না নেন, আপনার শিশুকে না নেন, তাহলে কিন্তু অন্য বাচ্চা আক্রান্ত হবে, অথবা আপনি ভ্যাকসিনটা
আপনি শিশুকে দিলেন কিন্তু আপনার আশেপাশে কেউ অন্যরা দিল না, সেখান থেকে কিন্তু আপনার বাচ্চা আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য সবাইকে মিলেই এই ভ্যাকসিন দিতে হবে যারা প্রাপ্য, এবং সেখান থেকে একটা হার্ড ইমিউনিটি তৈরি হলে আমরা হামের যে একটা প্রাদুর্ভাব দেখছি, আশা করি যে আমরা অদূর ভবিষ্যতে এই প্রাদুর্ভাব পাবো না। হ্যাঁ জি, ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন কল নিই। হ্যালো, হ্যাঁ জি, কে বলছেন প্লিজ? আপনার প্রশ্ন থাকলে প্রশ্নটি করুন। স্যার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্যার ফেসবুকে একজন উনি জানতে চেয়েছেন, এম আর আলামিন ফৈলজান্না চাটমোহর পাবনা থেকে, উনি জানতে চান হাম কি একাধিকবার হতে পারে কিনা। হতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা একবার হাম হয়ে গেলে আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে দ্বিতীয়বার হওয়ার কম থাকে, এবং আপনারা দেখছেন যে আমাদের যাদের একবার হাম হয়েছে তাদের কিন্তু দ্বিতীয়বার হাম হওয়ার সম্ভাবনা কম থাকে। জি স্যার, একটা ইমিউনিটি তৈরি হয়ে যায় যেটা ইমিউনিটি থেকে, তৈরি হয়ে যায়, হ্যাঁ। অ্যান্টিবডি তৈরি হয়, সেক্ষেত্রে আর দ্বিতীয়বার হাম হওয়ার সম্ভাবনা কম থাকে, হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। স্যার এই ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো ধরনের যেমন 2টা ডোজ দেওয়া হয়, পরবর্তীতে কখনো বুস্টার ডোজের দরকার হয় কিনা, সে ধরনের স্যার কোনো তথ্য আছে কিনা, বা আহ, আমাদের এই যে কার্যক্রম কোথাও কিন্তু আসলে বুস্টার ডোজ দেওয়া নাই। আপনারা দেখবেন যে আমরা যে ভ্যাকসিনগুলি দিচ্ছি আমরা আগে যেমন যে হেপাটাইটিস ভ্যাকসিন দিতাম তার কিন্তু একটা বুস্টার ডোজ ছিল, কিন্তু এখন যে বাচ্চাদেরকে আমরা হেপাটাইটিস ভ্যাকসিন দিই সেটার কিন্তু বুস্টার ডোজ নাই। এটা ক্ষেত্রে বুস্টার ডোজ দরকার হয় না, তারপরে যেহেতু আমাদের ছড়িয়ে পড়ছে যে বাচ্চার বয়স এখন 5 বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু সে 2 ডোজ ভ্যাকসিনই পেয়েছিল, তাকেও কিন্তু আমরা দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু তার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না, এবং এইটাই আমরা আশা করি যে বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। জি ধন্যবাদ স্যার। আমরা একটা ফোন করে একটু নিই। জি হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? নাম বলে প্রশ্নটি করুন। স্যার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। স্যার আরেকটা বিষয় হলো, এটা তো একটা সংক্রামক রোগ, একজন থেকে স্যার অন্যজনে ছড়ায়, এবং স্যার আপনি যেমন বললেন যে সংক্রমণের হার এটা কোভিডের চেয়েও বেশ শক্তিশালী, এবং 12 থেকে 16 বা 18 জন এরকম ছড়াতে পারে। সংক্রামক রোগের ক্ষেত্রে স্যার বাংলাদেশে কিছু আইনও রয়েছে। দেখা যায় যে এটা যদি অপপ্রচার চালানো হয় অথবা এটা যদি গোপন করা হয়, সেক্ষেত্রেও আইনগত কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে স্যার বাংলাদেশে কোথাও এরকম কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, বা গোপালগঞ্জের স্যার এই ধরনের আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পদক্ষেপ আছে কিনা? পদক্ষেপ তো অনেক ধরনের আইন কানুন থাকেই, কিন্তু যে আমাদের বিভিন্ন উপজেলা যে শুরু হয়েছে সেখান থেকে মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাওয়া গেছে, এবং কোথাও এরকম পরিস্থিতি তৈরি হয় না যে ভ্যাকসিন দিতে চাচ্ছে না বা দেওয়ার জন্য আমরা খুব বেগ পেতে হচ্ছে, এমন না। সবাই খুব আগ্রহ নিয়ে ভ্যাকসিন দিচ্ছে, কারণ সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে কিছুটা চিন্তার ভিতরেই আছে। আমি আতঙ্কতে বলবো না, চিন্তার ভিতরেই আছে। সেই থেকে কিন্তু কোথাও সমস্যা তৈরি হয়নি, এবং কোথাও কিন্তু আমরা বাংলাদেশের কোথাও কিন্তু বাধার সম্মুখীন ওইভাবে হইনি। সব জায়গায় কার্যক্রম ভালো চলতেছে, এবং আমরা যখন গোপালগঞ্জ শুরু করবো, আমরা মনে করি, আশা করি যে আমাদের যারা অভিভাবকরা আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এবং আমরা এই কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে পারবো। জি ধন্যবাদ স্যার। আমরা আজকে শিশুদের টিকাদান কার্যক্রম বিষয়ে অনেক কিছু জানলাম স্যার। আরেকটা বিষয় হলো আমাদের কমিউনিটি পিপল বা অভিভাবকদের উদ্দেশ্যে স্যার, যদি একেবারে শেষ মুহূর্তে কোনো পরামর্শ থাকে বা কোনো মেসেজ আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে স্যার দিতে চান। আমরা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বা যদি গোপালগঞ্জে বলি, আমাদের যতগুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, মেডিকেল কলেজ বা সদর হাসপাতাল যেগুলি আছে সবগুলি কিন্তু প্রস্তুত আছে, এবং সব জায়গাতেই কিন্তু আইসোলেশন বেড তৈরি করা আছে, চিকিৎসকরা প্রস্তুত আছেন, এবং আমরা আতঙ্কিত হব না। যদি কারো মনে করি যে জ্বর আসছে বা যদি তার কোনো দানা লাল দানা আসে, সেক্ষেত্রে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, এবং চিকিৎসক যদি বলে যে আপনি এইভাবে চলেন, বাসাতে গিয়ে বাচ্চাটার জন্য এই ব্যবস্থা করেন, আমরা সেই ব্যবস্থাগুলি করবো, এবং সেই বাচ্চাটাকে আমরা ভর্তি করার চেষ্টা করব না। কারণ কি, যে যদি আমরা সব বাচ্চাকে হাসপাতালে ভর্তি না দরকার ভর্তি করি, তাহলে দেখা যাবে যে অনেক বাচ্চার হয়তো বা হাম হয়নি, কিন্তু ওই আইসোলেশন ওয়ার্ডে থাকার কারণে ওইখান থেকে হাম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডাক্তার যাকে বলবেন যে বাচ্চাকে ভর্তি করেন, আমরা সেই বাচ্চাকে ভর্তি করবো, অন্য বাচ্চাকে ভর্তি করতে চাবো না, এবং বেশিরভাগ বাচ্চা কিন্তু বাসাতে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপর যে বাচ্চারা একটু দুর্বল আছে, একটু অপুষ্টিতে ভুগতেছে, আমরা চেষ্টা করব সেই বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার, এবং আমাদের যে আইসোলেশনটা এটা আমরা মানে পালন করার চেষ্টা করব, এবং আমরা যে পুষ্টিকর খাবারগুলি বাচ্চাদেরকে দিব, এবং আমরা কখন সরকার কি নির্দেশনা দেয় বা আমাদের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হবে,
এইগুলো আপনারা যদি মেনে চলার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা হামে আক্রান্ত হবে না। আর যদি আক্রান্ত হলেও যদি আমরা নিয়মকানুন মানতে পারি, যদি চিকিৎসকের শরণাপন্ন হতে পারি, তাহলে আমাদের বাচ্চারা আশা করি যে হাম থেকে মুক্তি পাবে। আর সবার সম্মিলিত চেষ্টা যদি আমরা চেষ্টা করি, অবশ্যই আমরা হামের যে একটা প্রাদুর্ভাব দেখা গিয়েছে এটাকে আমরা মোকাবেলা করতে পারবো, এবং অচিরেই বাংলাদেশ কিন্তু আসলে হামের যে প্রাদুর্ভাব এটা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় স্যার একটু যদি জানতে চাই, এখন পর্যন্ত যদি গোপালগঞ্জে হয়তো একটা দুইটা জায়গায় হয়েছে, এখন পর্যন্ত অত বেশি পরিমাণ প্রাদুর্ভাব দেখা যায়নি। এটা গোপালগঞ্জবাসীর জন্য নিশ্চয়ই একটা স্বস্তির বিষয়। কিন্তু স্যার যদি দেখা যায় যে কোনো ক্রমে যদি আরেকটু প্রকোপ বাড়েও, সে ধরনের প্রস্তুতি গোপালগঞ্জের আছে কিনা সেই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য এবং রেফার করার জন্য উন্নত সেন্টারে পাঠানোর দরকার আছে কিনা, বা গোপালগঞ্জেই সে ধরনের চিকিৎসা কমপ্লিটলি দেওয়া সম্ভব হবে কিনা? আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলবো আমরা যে আমাদের যে কটা জায়গাতে আমরা কনফার্ম রোগী পেয়েছি তাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে পুরো গোপালগঞ্জেই। এবং এর পরবর্তী যদি ব্যবস্থা, চিকিৎসার যে ব্যবস্থা বললাম যে মেডিকেল কলেজে 20টা আইসোলেশন বেড আছে এবং 250 হাসপাতালে 220টা আইসোলেশন বেড আছে, এবং আমাদের যে উপজেলাগুলো সেখানে কিন্তু আইসোলেশন বেড আছে। তারপরেও যদি কোনো বাচ্চা যদি বেশি সমস্যা হয়ে যায় তাকে রেফার করার ব্যবস্থা আমাদের করা আছে, সব জায়গায় কিন্তু জানানো আছে, ওইভাবেই আমরা ব্যবস্থা নিতে পারবো, কোনো সমস্যা তৈরি হবে না। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমরা অনুষ্ঠানের বিশেষজ্ঞ অতিথির কাছে শিশুদের হাম কারণ চিকিৎসা ও প্রতিকার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ স্বাস্থ্য বিষয়ক